প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব, আরকান আর্মিকে করিডোর দেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দরে নিউমরিন কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ, এনবিআরকে দ্বিধাবিভক্তি করার ঘটনাকে কেন্দ্র করে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি সহ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাককে শপথ পাঠ না করানো, নানা ইস্যুতে এখন উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। দেশের টালমাটাল এই পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা সেসব বিষয় নিয়ে আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্র হচ্ছে। এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারা গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ তৈরি হয়েছে। এই টানপোড়েনে ডক্টর ইউনূসের ভূমিকাকে ভবিষ্যতে হুমকি মুখে ফেলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার অপসারণের পর 9 মাস আগে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরা বলছে, 2024 সালের জুলাই থেকে দেশের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন মুখ থুবড়ে পড়ে, তখন সেনাবাহিনী মোতায়েন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরে জাতীয় নির্বাচনের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল হতে পারে। সেনাপ্রধানকে উদ্ধৃতি করে ডেইলি স্টার বলছে, সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষার জন্য, পুলিশের ভূমিকা পালনের জন্য নয়। নির্বাচনের পর আমাদের অবশ্যই ব্যারেকে ফিরে আসতে হবে। সেনাপ্রধানের মন্তব্যের ভিন্ন মত আসে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। অন্তর্বর্তী প্রশাসন 2026 সালের মাঝামাঝি অর্থাৎ জুনে নির্বাচন করতে আগ্রহী। তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করে আসছে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক করিডোর দেয়া হলে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে বলে মন্তব্য উঠে আসে দেশের প্রায় সকল দল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে। এতে বাংলাদেশ একটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার নিয়ে বিতর্ক উঠে। ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিং চালুর কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এইসব উত্তেজনার মধ্যেই আল জাজিরা বিবিসির উদ্ধৃতি দিয়ে জানায়, এনসিপির প্রধান নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইউনূস সত্যই পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিলেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে শপথ পড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা আরও ব্যাপক আকার ধারণ করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের উচ্চবিলাসী সংস্কার কর্মসূচি হোঁচট খাচ্ছে। পুলিশ, বেসামরিক প্রশাসন সহ রাষ্ট্রের প্রধান অঙ্গগুলো ক্রমেই অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হোঁচট খাওয়া অনেকগুলো সংস্কার প্রস্তাবের মধ্যে এক উজ্জ্বল উদাহরণ হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2টি প্রতিষ্ঠানে বিভক্ত করার প্রস্তাব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা বলছে, বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে আগ্রহী। বিএনপি চায় প্রশাসন যেন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয়। একটি ছোট্ট পরিসরে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়, বিশেষ করে যাদের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা বা সংশ্লিষ্টতা রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে একই মত প্রকাশ করেছেন। বলেন, যদি ইউনূস ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অক্ষম হন তবে রাষ্ট্র বিকল্প ব্যবস্থা নেবে। এদিকে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করে আল জাজিরাকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলেরই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার কথা ছিল, কিন্তু বিএনপি তাদের পুরনো পেশিশক্তি নির্ভর কৌশলে অটল থাকে, এটাই সংকটের মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষণ রেজাউল করিম রনির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছিল তার দৃশ্যতা এখন ব্যক্তি স্বার্থে দুর্বল হয়ে পড়েছে।
এদিকে 23শে মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, প্রফেসর ডক্টর ইউনূস শেখ হাসিনা প্রস্থানের পর ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত অগ্রগতি না হওয়া এবং রাজনৈতিক মতানৈক্যের ফলে তার সরকারের উপর চাপ পড়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বিষয়ে গত সেপ্টেম্বরে সেনাপ্রধান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলে জানিয়েছিলেন। এইসব বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA তাদের সাম্প্রতিক বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন দাবি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক অবকাঠামো গড়ে তুলতে চায় চীন। এতে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এসব দেশে তাদের সামরিক উপস্থিতি জোরদার করতে চায়, যা তাদের বৈশ্বিক আধিপত্য বিস্তারের কৌশলের অংশ। এদিকে সরকারি কর্মচারী আইন সংশোধন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়। এর মধ্যে তারা নানা কর্মসূচি পালন করছে। কর্মচারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন, মব সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরও চাপ বেড়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। এর মধ্যেই আরকান আর্মিকে বাংলাদেশে করিডোর দেয়া নিয়ে বিতর্ক, চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি সংস্থাকে ইজারা দেয়া নিয়ে উত্তেজনা, বিক্ষোভ, NBRকে দ্বিধা বিভক্তি নিয়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানপোড়েন, জনমনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। নতুন নতুন তথ্য পেতে নিউজ প্লাস 24 এর সাথে থাকুন।